আমার জীবনের সবথেকে বড় অ্যাডভেঞ্চার, হ্যাঁ, সবথেকে বড় অ্যাডভেঞ্চার এই কারণেই বলছি কারণ বাংলা মোটো ভ্লগে তোমরা প্রথমবার দেখতে চলেছ এমন কিছু যা দেখতে গিয়ে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। মনে সাহস আর প্রবল ইচ্ছে শক্তি নিয়ে বেরিয়ে পড়েছিলাম 160cc নিয়ে অরুণাচল প্রদেশের এক অচেনা অজানা এক ভয়ঙ্কর ডেস্টিনেশন জয় করতে, যা এর আগে কোনো বাংলা মোটো ভ্লগার তোমাদের সামনে তুলে ধরেনি। জার্নিটা প্রচণ্ড ডিফিকাল্ট ছিল আর প্রথম থেকেই আমি কিন্তু অনেক প্রবলেম ফেস করছিলাম, সেটা তোমরাও জানো। তারপরেও ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এগিয়ে যাচ্ছিলাম একদম পাহাড়ের শীর্ষের দিকে, যেখানে ফোনের নেটওয়ার্ক নেই, যেখানে কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই, ইভেন যেখানে যাওয়ার রাস্তাটা গুগল ম্যাপে পর্যন্ত দেখায় না। এমনই কিছু তুলে ধরতে চলেছি আমি এই সিরিজের তোমাদের কাছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইরকম সিরিজ তোমরা এর আগে কখনো দেখোনি। তাই তো হাজার কষ্ট হলেও আমি কিন্তু আবার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার রাস্তাও কিন্তু বেশ ভয়ঙ্কর ছিল। যাওয়ার পথে আমরা এমন এমন কিছু ভিউ দেখেছিলাম যাকে বলা যায় এক প্রকার ভয়ঙ্কর সুন্দর। তাই তো বলছি আপনি কুর্সি কি পেটি বাঁধলো। এবার তোমাদের ভাই শুরু করতে চলেছে বাংলার মোটো ভ্লগ ইতিহাসে প্রথমবার চুনা মাগো ভিলেজের জার্নি। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমার অ্যাকচুয়াল টার্গেটটা কি। তাও আমি এখনই বলবো না, আমি নেক্সট এপিসোডেই সেটা ডিসক্লোজ করব। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এবার আমি আমার জার্নি শুরু করতে চলেছি দিরাং থেকে জাং হয়ে সেই রিমোট ভিলেজ মাগো ভিলেজের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম দিরাং। কালকে সন্ধে 6টা নাগাদ করে আমরা দিরাং পৌঁছেছি আর এখন কিন্তু সকাল 8টা বাজে। আমরা অলরেডি উঠে গেছি আর একটু আগে পাশে একটা দোকান থেকে চা খেয়ে এলাম। আর আজকে বেরোবো হচ্ছে এখান থেকে মাগো ভিলেজের উদ্দেশ্যে। এখান থেকে মাগো ভিলেজের ডিস্টেন্স 140 কিলোমিটার। আজকে ওয়েদার কিন্তু বেশ ভালো আছে, দেখছি রোদ উঠেছে, তবে চারিদিকে একটু ক্লাউড রয়েছে। তবে ঠিক আছে, রেন গিয়ার্স রয়েছে, ম্যানেজ করে বেরোতে হবে। অলমোস্ট সকাল 9টা বেজে গেছে আর এইবার আমরা রেডি হচ্ছি মাগো ভিলেজের দিকে যাওয়ার জন্য। এখান থেকে জাং পৌঁছাবো। জাং এখান থেকে মোটামুটি 98 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে 2.5 ঘন্টা সময় লাগবে, তো আরও একটু হাতে বেশি সময় নিয়ে বেরোতে হবে। আর ওখান থেকে মাগো ভিলেজের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। আর যেটুকু আমি খবর পেলাম, মাগো ভিলেজে কিন্তু সেই লেভেলের ঠান্ডা, মানে রাতে মাইনাসে টেম্পারেচারে যাচ্ছে। আর এখন এই যে এখানে লাগেজ প্যাকিং চলছে, এখন এখানকার ওয়েদার ঠিক এরকম, মানে মেঘলা মেঘলা করেছে। সকালবেলায় কিন্তু বেশ রোদ ছিল, বাট এখন দেখছি একটু হালকা মেঘলা রয়েছে। এটা একটু চাপের বিষয় হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বজরংবলী। আর ঘড়িতে বাজে সকাল 9টা মতো আর আমরা বেরোচ্ছি দিরাং থেকে। এবার আমাদের ডেস্টিনেশন ফার্স্টে জাং, দেন তারপরে আরও কিন্তু ওপরে উঠে যাব, মানে মাগো ভিলেজ। সামনে দেখছি একটা অফরোডিং সেকশন আছে। এটা একটু চাপের। আর ডান দিকে দিরাং ভ্যালি, ভিউ গুলো সকাল থেকে আজকে বেশ দারুণ। এই বাপরে, এই বাপরে, এই বাপরে, আরে, 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 আরে। বেশ ভালো অনেকটা জায়গা কিন্তু অফরোডিং সেকশন। আর এই যে গুঁড়ো গুঁড়ো নুড়ি পাথরগুলো খুব চাপের। ওরে বাপরে, মানে এগুলোতেও কিন্তু টারম্যাক ভালো রাস্তা হয়ে যাবে। বেশ অনেকটা রাস্তা দিয়ে কিন্তু অফরোড করে যাচ্ছি, প্রায় 2-2.5 কিলোমিটার হয়ে গেছে, এখনো কন্টিনিউ চলছে। এভাবে যদি অনেক দূর হয় খুব চাপ হয়ে যাবে। আশা করছি, শুনেছি সামনের রাস্তা ভালো আছে, বাট এটুকুতে আমার স্পিডটা ব্রেক করে দিচ্ছে। এখান থেকে একটু সমান পেলাম রাস্তা, যদিও মাটির, বাট একটু সমান আছে। আমরা দিরাং থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার আগে এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে আমি কিন্তু আবার টপ আপ করে নিলাম পুরো। মোটামুটি 513 টাকা তেল ঢুকেছে। আবার ইঞ্জিন কিন্তু একদম, মানে ট্যাঙ্কি কিন্তু পুরো ফুল, এই যে কাটাগুলো কিন্তু সব ভরে গেছে। আর কালকে থেকে কোনো রকম ইঞ্জিন অয়েল লিক করেনি, বাট গাড়ি চললে আবারও লিক করবে সেটা আমি জানি। ভাই প্লিজ আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রে করো, যেন তোমাদের দাদা ভাই বন্ধু যেন ঠিকভাবে নিজের ডেস্টিনেশন অ্যাচিভ করে ফিরতে পারে। আমি জানি না কি হবে, প্রচন্ড টেনশনে আছি, প্রচন্ড টেনশনে আছি। দিরাং থেকে বেরিয়ে মোটামুটি আমরা 12 থেকে 15 কিলোমিটার মতো কভার করেছি।
আর এখন একটা জায়গা ক্রস করছি, সাঙ্গে বলে জায়গাটার নাম। আর এখানে কিন্তু আবার রাস্তাটা বেশ ভালোই পেয়ে গেছি। ওইদিকে যেরকম অফরোডটা পেয়েছিলাম, বেশ বেশ মোটামুটি 5 কিলোমিটার মতো বেশ অফরোড ছিল। তো এখন আর সেই অফরোডটা নেই, এখন আবারও কিন্তু সেই তাওয়াংয়ের দিকে ভালো রাস্তা। আর অলরেডি কিন্তু তাওয়াং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আর দিরাং থেকে লাস্ট যখন পেট্রোল ভরিয়েছিলাম তখন 92.88 1 লিটার ছিল, আর তাওয়াং ডিস্ট্রিক্টে কিন্তু 95.33। এখানে একটুখানি পেট্রোলের দাম বেশি, 3 টাকা মতো বেশি। আর এখন আমরা অল্টিটিউড গেইন করছি আস্তে আস্তে, মানে সুন্দর রাস্তা দিয়ে অল্টিটিউড গেইন করছি, চাপ নেই। তো ঠান্ডাটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আজকে যদিও আমি ভেতরে একটা ঠান্ডার জন্য একটা পরে নিয়েছি হালকা সোয়েটার টাইপের। এরপরে যা দেখছি মাগো ভিলেজ ঢোকার আগে আমাদের রেনকোট পরে নিতে হবে, কারণ ভেতর থেকে জ্যাকেট প্যাকেট বার করা বা অন্য কিছু বার করা পসিবল হবে না। তো রেনকোটটা বাইরের দিকে রয়েছে, রেনকোটটাই পরে নেবো। অনেকটা আসার পর আমরা একটা জায়গা দিয়ে রাইড করছি, দুদিকের ভিউটা খুব সুন্দর, মানে গাছগুলো এত সুন্দরভাবে রয়েছে, দেখতে অমায়িক লাগছে, পুরো চারিদিকটা পুরো সবুজ। আর এইখানে একটা জিনিস আমি ফিল করছি, ঠান্ডা পাচ্ছি। মানে দিরাঙে যেই ঠান্ডাটা, হ্যাঁ দিরাঙেও রাতে একটু ঠান্ডা ছিল, বাট ঠিক আছে। বাট এইখানটাতে কিন্তু বেশ ভালো ঠান্ডা পাচ্ছি। ফার্স্ট গিয়ার করতেই হবে। চলো চলো চলো। এখানে দেখছি এরা আবার পিকনিক করছে ছোটখাটো করে। আর আমরা দেখছি বেশ ভালো পরিমাণে অল্টিটিউড গেইন করছি। মানে এইবার রাস্তা বেশ উঠে যাচ্ছে। আমি নিচে যখন ছিলাম তখন দেখছিলাম রাস্তাটা অনেক ওপর দিয়ে গেছে, আর সেই রাস্তাটাতে অলরেডি কিন্তু উঠেও গেছি। আর এখানকার ভিউ আলাদাই রকমের। অরুণাচল প্রদেশে কিন্তু সব কিছু পাওয়া যায় যা দেখছি। কালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের ভিউ আমরা আমাদের চোখে পড়েছে। দিরাং থেকে বেরিয়ে মোটামুটি 30 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, আর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম খেতে, ম্যাগি খেলাম আর গাড়িটাকে একটু রেস্ট দিলাম। আর যেটুকু দেখছি যে এখন আর ইঞ্জিন থেকে মোবিল লিক করছে না, তো তবুও চাপ লাগছে, কারণ হালকা হালকা মানে কি বলবো আস্তে আস্তে করে আরও আপ হিল উঠবো, তো ওই জন্য চাপ লাগছে। আর এখান থেকে জাংয়ের ডিস্টেন্স মোটামুটি 64 কিলোমিটার, আর ওখান থেকে মাগো ভিলেজের ডিস্টেন্স মোটামুটি ওই 38 কিলোমিটার মতো। তো আমরা আবারও কিন্তু বেরিয়ে পড়লাম। আর এখান থেকে সিলার ডিস্টেন্স 35 কিলোমিটার। আর ওয়েদার ওপরে আস্তে আস্তে খারাপ হচ্ছে, আবার না কালকের মতো হয় আমাদের সাথে। এখন রাস্তাটা সোজা উপরে উঠবে, ওই যে উপরে দেখা যাচ্ছে, ওই ওপর দিয়ে কিন্তু আমরা যাব। এরকম রাস্তা পেলে ঠিক আছে, বাট রাস্তা যদি ন্যারো হয় বা খারাপ হয় তাহলে চাপ থাকে, যেটা সিকিমে। জাং এখান থেকে 69, তাওয়াং 107, আর সিলা টপ কিন্তু 30 কিলোমিটার। অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, আর এক্সট্রিম অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, বাট আমাদের সাথে এক্সট্রিম 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 অ্যাডভেঞ্চার হচ্ছে। আর দেখো মেঘের দুনিয়ায় আবার ঢুকে গেছি, আর এদিকে মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। আর আমার কথা বলতে না একটু অসুবিধা হচ্ছে, মানে ঠান্ডা ওপরে বেশ। আমরা রেন গিয়ার পরে নিয়েছি, তারপরেও কিন্তু কি বলবো, ভেতরে সোয়েটার রয়েছে, তারপরে রাইডিং জ্যাকেট রয়েছে, রেন গিয়ার রয়েছে, তারপরেও ঠান্ডা ভাই। এইবার ঠান্ডা লাগছে, এক্সট্রিম কোল্ড ওপরে যা মনে হচ্ছে। সেলাতে শুনলাম বরফ জমে রয়েছে। অনেকটা অল্টিটিউড গেইন করেছি, অনেকটা। আর বাদিকের ভিউ গুলো দেখো, ওই যে নিচের রাস্তা দিয়ে এসছি, অনেকটা রাস্তা কভার করে আমরা এই ওপরে চলে এসেছি। আর আমরা এসছি কিন্তু ওই নিচের রাস্তাগুলো দিয়ে, ওই যে দেখতে পাচ্ছ। আর সামনে একটা গ্রাম। ভাই এই ভিউটা কিন্তু মারাত্মক, এই জন্য আমি আর অরিত্র দাঁড়িয়েই গেলাম এই ভিউটাকে এনজয় করার জন্য। আর আমি মানে এখানে এতটাই ঠান্ডা না যে আমি ফোন বার করছি না শুট করার জন্য, আমি আমার ডিজিআই যা শুট করার করে নিচ্ছি। এই হচ্ছে অরুণাচল প্রদেশ, এই ভিউটা মারাত্মক। চলো, আমরা এই মুহূর্তে রয়েছি সেলা ওয়ার মেমোরিয়ালে। আর এখানে আমরা যদিও দাঁড়াবো না, কারণ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে সেলা লেক। তো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোথায়, এই যে ওয়েলকাম টু তাওয়াং, সামনেই কিন্তু সিলা লেক। আর সিলা আমরা টানেল দিয়ে যাইনি, আমরা সিলা লেক হয়ে কিন্তু জাং হয়ে যাব। আর
রাস্তা লাস্ট লাস্ট 10 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ চ্যালেঞ্জিং কিছু রোড ছিল, মানে আর তার থেকে বড় কথা মাইনাস টেম্পারেচার এখানে। আমার আর অরিত্রর জাস্ট এক প্রকার ফেটেছে, চোখ মুখ দেখে বুঝতে পারছি এই যে এখান দিয়ে হালকা হালকা করে বরফ বরফ জমে গেছে, আমার গ্লাভসে বরফ বরফ জমে গেছে। আর ওয়েদার এইরকম, মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এক প্রকার যাচ্ছে তাই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে রাইড করছি। মানে অ্যাকচুয়াল যে অ্যাডভেঞ্চার, অ্যাকচুয়াল যেই অ্যাডভেঞ্চারটা করতে এসছি সেইটা সত্যি এইবার এইখানে এসে পেয়ে গেছি। বৃষ্টির জন্য আমি এই রাস্তাটা আমি সেভাবে কভার করতে পারিনি, ক্যামেরাটা খারাপ হয়ে যাবে সেই জন্যে। তো মাথায় রেখো যে তোমরা যদি শিলা লেক যাও তার আগে এই যে এই রাস্তাটা, মানে শিলা পাস যেই রাস্তাটা উঠে আসছে এই রাস্তাটা কিন্তু লাস্ট 10 কিলোমিটার চ্যালেঞ্জিং রোড আছে, ভালো অফ রোড রয়েছে। তো ওইখানে তার উপর যদি এইরকম মেঘলা হয় তাহলে কীরকম পরিস্থিতি হয় একবার ভেবে দেখো। আর এইখানে সামনে একটু এগিয়ে গিয়ে এই যে রাইট সাইডে চলে যাবে তাওয়াং, এই দিকটাতেই শিলা লেক তাই না? এই এই রাইট সাইডে এই দিকটা দিয়ে কিন্তু শিলা লেক, মানে এই রাস্তাটা দিয়ে গেলেই শিলা লেকে যাব, আর ওইটাই কিন্তু তাওয়াং যাবে। আর এই যে এখানে লেখাই রয়েছে দেখো তাওয়াং 76 কিলোমিটার, চারবেলা কি চাবড়েলা এদিকে 11 কিলোমিটার, আর বোমডিলা, যাই হোক এদিক দিয়ে কোথাও দিয়ে একটা যেতে হবে, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, সেই লেভেলের চ্যালেঞ্জ নিচ্ছি আর সেই লেভেলের রাইড হচ্ছে, মানে ডেঞ্জারাস রাইড হচ্ছে। আমার কি বলবো, অনেকটা হায়ার অ্যালটিটিউডে রয়েছি সেই জন্য একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। কফি নিয়ে নিয়েছি, কফিটা কিন্তু বেশ গরম, তারপরেও ধরে রয়েছি, মানে কিচ্ছু ফিল হচ্ছে না। আর দেখো আমি কাঁপছি থরথর করে, ভাই আমি কাঁপছি। তো এখানে এই যে অরিও বিস্কুট দিয়ে এখন কফি খাবো। উম, মুখ চোখের পরিস্থিতি খুব খারাপ, হাল বেহাল হয়ে যাচ্ছে ঠান্ডায়। অ্যাকচুয়ালি এই অ্যাডভেঞ্চারটাই করতে এসেছি। লাস্ট যে রাস্তাটা করে এলাম এই রাস্তাটা আমাকে থাঙ্গু ভ্যালির ফিল দিল। অ্যাকচুয়ালি যখন গুরুদংমার যাচ্ছিলাম থাঙ্গু ভ্যালিতে ঠিক এই রকম ঠান্ডায় আমি আর বিজয় ছিল আমার সাথে, মানে জাস্ট আমরা কাঁপতে 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 উঠেছিলাম। আর সেই রাইডে আমার মনে আছে যে সেই রাইডে আমার কাছে সেরকমভাবে গ্লাভস ছিল না, আমাকে আর্মি এক্স স্যারজি আমাকে কিন্তু সেই রাইডে গ্লাভস দিয়েছিল। তো যাই হোক, আজকেও এক্সট্রিম অ্যাডভেঞ্চার আপাতত চলছে। আর শুনলাম নাকি এখান থেকে তাওয়াং আবার নিচে নেমে যাবে, মানে এতটা ঠান্ডাতে আমরা আর থাকবো না, আবার নিচে চলে যাব। এবার দেখা যাক বাকিটা, যদি ওয়েদার ভালো থাকে আমি মোটো ব্লগিং করব, না থাকলে আপডেট দিতে থাকবো পরপর। তাওয়াং গেট থেকে, ওয়েলকাম টু তাওয়াং গেট থেকে আমরা লেফট সাইডে নিয়েছি কেন? বরফ দেখার জন্য। আর বলছিলাম না মাইনাস টেম্পারেচারে রয়েছি, আর এই যে এটাই তার প্রমাণ। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঠিক এইরকম। আর নিচে একটা জিনিস দেখাই, এই দেখো, আমরা একটু ওপরে উঠে এসেছি এই বরফগুলো দেখার জন্য, বাট আমরা কিন্তু যাব ওই নিচে, ওই রাস্তাটাই কিন্তু তাওয়াং চলে গেছে। আর এই দিকটা করে শিলা লেক, শিলা উঠতে গিয়ে লাস্ট 10 কিলোমিটার আমরা সেই লেভেলের অ্যাডভেঞ্চার করেছি, মানে ভালো রকমের অফরোড ছিল। সেটা আমি ক্যামেরায় ক্লিপ নিতে পারিনি, বললাম বৃষ্টি পড়ছিল, মানে সে কারণে আমি ডিজে শ্যুট করতে পারিনি। বাট তোমাদেরকে ইনফর্ম করে দিলাম যে শিলা ওঠার আগে কিন্তু রাস্তার কন্ডিশন ভালো নয়, বিগিনার রাইডাররা কিন্তু একটু সাবধানে, যদি মনে করো যে শিলা টানেল হয়ে বেরিয়ে যাবে সেটাও করতে পারো। আর এখানে আমার না অ্যাকচুয়ালি ব্লগে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, এখানে অনেকটা হায়ার অ্যালটিটিউডে রয়েছি, প্রায় 14,000 ফিট ওপরে রয়েছি আমরা। বরফ দেখে এবার আমরা আবার একটু নিচের দিকে যাব, মানে এবার শিলা লেক। আর আমি কিন্তু মোটো ব্লগিং আবারও স্টার্ট করে দিয়েছি। একটু অসুবিধা হচ্ছে ব্লগিং করতে, মোটো ব্লগিংটা বিশেষ করে, কারণ কখন বৃষ্টি কখন কি হচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। আর এই দেখো ডান দিকে স্নোগুলো অবশ্য একটু পুরনো, মানে নোংরা হয়ে রয়েছে, এগুলো রিসেন্ট পড়েনি, অনেকদিন আগেরই। আর রাস্তাটা দেখেছো, এক প্রকার ভয়ঙ্কর ন্যাড়া রাস্তা বলতে পারো। ডান দিকে দেখো পাহাড়গুলো এরকম কালার পাথরের। ঠান্ডা হয় শুধু তাও ঠিক আছে, ঠান্ডার সাথে বৃষ্টি, হেলমেটের ভাইজারটা লাগাতে যে আমাদের কি অসুবিধা হচ্ছে, খুব বাজে রকম পরিস্থিতি এখানটায়। উফ,
চলে এসেছি আবার সেম জায়গায়। এবার আমরা লেফট সাইডে ঘুরে যাব, লেফট সাইডে ঘুরে যাব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি স্টিলা লেকের পাশে। ওয়েদার খুব খারাপ, মানে পুরো ফগি, মানে মেঘ জমে রয়েছে, অ্যাকচুয়ালি ফগি না, মেঘ জমে রয়েছে। তো সেই জন্য কিন্তু লেকের ভিউ সেইভাবে পাচ্ছি না। এই যে স্টিলা লেক, আমি শুনেছি কিছুদিন আগে এই লেকটা পুরো বরফ হয়ে জমেছিল, আর এই রেলিং গুলো দিয়েও পুরো বরফ হয়েছিল। তাই আমি মোটো ব্লগিং এ যতটা পারছি শুট করছি, কারণ এখন আর এখানে দাঁড়াবো না। আর এখানে প্রচন্ড ঠান্ডা, আর অক্সিজেন লেভেল কিন্তু কম, যেক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে। তো আর বেশি লেট করবো না, কারণ যেহেতু ভিউ নেই সেরকম, সেহেতু এখানে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। আহ এবার আমরা আবারও অল্টিটিউড ডিক্রিজ করছি, নিচে নামছি। এখান থেকে একটা দারুণ ভিউ রয়েছে, কিন্তু সব মেঘের জন্য ঢেকে যাচ্ছে। আর এগুলো দেখে আমার সেই থাঙ্গু ভ্যালির কথা মনে পড়ে যাচ্ছে, যখন থাঙ্গু ভ্যালি দিয়ে আমি আর বিজয় রাইড করছিলাম, সেই রকমই লাগছে। বাপরে, এবার অনেকটা নিচে নামবো আমরা। ঠান্ডায় আমার অবস্থা খারাপ। আহ, আহ, দারুণ একটা ভিউ, দারুণ একটা ভিউ। সে তোমাদেরকে আমি না বলে বোঝাতে পারবো না। হালকা মাটিগুলো কাদা কাদা হয়ে স্ল্যাশি হয়ে রয়েছে। খুব সাবধানে এই জায়গাগুলো জায়গা। সামনে কিছু অমায়িক ভিউ তোমাদেরকে না দেখালেই নয়। এই যে এটাই স্বর্গ, এটাই স্বর্গ। যদি কেউ বলে যে মরার পর স্বর্গে যাবে, নরকে যাবে, আমি মনে করি এখানেই স্বর্গ, এখানেই নরক। এটা স্বর্গর থেকে কম কি বলো? সামনের ভিউ ভাই, যতবার আমি এইরকম জায়গায় আসি আমি মুগ্ধ হয়ে যাই। আর যখন বাড়ি চলে যাই তখন আবারও মনে হয় যেন কবে আসবো, কবে আসবো। আর এবার কিন্তু আবার চলে এসেছি আবার। তবে এবারে অ্যাডভেঞ্চার রাইডটা আমার জীবনের একটা ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে। আমি এরকম ফ্রাস্ট্রেশন, এরকম মানে কি বলবো, এরকম খারাপ খারাপ কিছু আমি এর আগে কখনো ফিল করিনি। আজকে সিরিয়াসলি আমি এই সবগুলো করছি, আমি সত্যি বলি আমি আমার বাবাকে খুব মিস করছি। আমি প্রত্যেকদিন যখন আমি গুরুদংমার রাইড করেছিলাম, এইরকমই রাইডটা ছিল। আমি বলতে গিয়ে না ভাই, আমি প্রত্যেকবার বাবার কথা মনে পড়লে আমার কান্না পেয়ে যায়। আমি প্রত্যেকটা দিন বাবাকে গিয়ে ফোন করেছিলাম, যেখানেই ছিলাম, বাবা আজকে এরকম এরকম করেছি, আজকে এরকম এরকম জায়গায় গেছি। বাবা বলতো, বাবা রে তুই কিভাবে পারিস। আর আজকে দেখো আমার বাবাটা নেই, বাবা দেখতে পাচ্ছে না যে আমি আবারও পাহাড়ের বুকে এসে অ্যাডভেঞ্চার করছি। বাবা, তোমার ছেলে আবারও পাহাড়ে অ্যাডভেঞ্চার করছে। তোমার তোমার সেই রাগী ছেলে, যাকে তুমি বলতে আমার ছেলে খুব রাগী ছেলে। এই যে চাং 32 কিলোমিটার এখান থেকে। তো সিরিয়াসলি বলি, আমি আমার বাবাকে খুব মিস করছি ভাই, আমি আমার বাবাকে খুব মিস করছি। বাবাকে গিয়ে এই গল্পগুলো আমি বলতে পারবো না। যতদিন আছে ততদিন বোঝা যায় না, যখন চলে যায় না তখন মনে হয় যেন মাথার উপর থেকে আমার ছাদটা চলে গেছে। আমার মাথার উপরে আর কেউ নেই, আমার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কেউ নেই। বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, যেভাবেই থাকুক, কিন্তু বাবা থাকাটা জরুরি, খুব জরুরি। বাবা, তোমাকে একটা কথাই বলবো, তুমি যেখানেই থেকে থাকো তুমি ভালো থাকো। আর তোমার এই কুলাঙ্গার ছেলেটাকে, তোমার এই দামাল ছেলেটাকে, যে তোমার বা ফ্যামিলির কারোর কথা শোনে না, নিজের মন মর্জিতে চলে, তাকে আশীর্বাদ করো যেন তোমার ছেলেটা এইভাবেই জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে পারে। যদিও এখনো আমার এই রাইডে এখনো যুদ্ধ বাকি আছে। যেই অল্টিটিউডে রয়েছি আর যেই ওয়েদারে রয়েছি, আমার মুখ চোখের অবস্থা একদম শেষ। তবুও ভিডিও করার জন্য ক্যামেরা তো অন করতেই হয়। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেটা হচ্ছে এই যে, ক্যামেরাটা হঠাৎ করে হেজি হয়ে গেল কেন আমার। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে এটা, এই যে ওয়াটারফলটা দেখো, কি লেভেলের স্রোত বয়ে আসছে। আর আমরা এইখানটাতে দাঁড়িয়েছি আমাদের বাইকগুলো নিয়ে। ভিউটা তো মারাত্মক লাগছেই,
আর মোটো ব্লগিং আমি যেখানে বৃষ্টি পাচ্ছি না সেখানে মোটো ব্লগিং করছি, আর বৃষ্টি পেলে ভাই একটু অসুবিধা হচ্ছে মোটো ব্লগ করতে। তো অমায়িক অমায়িক জায়গা সব, চারিদিকের পাহাড়গুলো একবার তোমাদের দেখাবো। ভয়ঙ্কর সব পাহাড়, ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর অরুণাচল, আবার অ্যাডভেঞ্চারাস অরুণাচল। আর এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে টুইং, এক্ষুনি সোজা হয়ে যাবে। দেখেছো টার্নিংটা পুরো ওই দিক থেকে নেমে এসছে, এদিকে সোজা গেছে। আর আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখো সোজা রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এগোবো। এখন রয়েছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের কাছে। কেন দাঁড়িয়েছি এই জায়গাটা, এই যে সামনে কিন্তু অমায়িক একটা ভিউ রয়েছে, আর এই নিচের এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব। এই দেখো ওইদিকে রোদ উঠেছে, আর এই রোদটা দেখে বেশ ভালো লাগছে, কারণ এতক্ষণ ধরে এক প্রকার যুদ্ধ করে এগোচ্ছিলাম। যেভাবে বৃষ্টি পেয়েছি, এখন আবার দেখছি এখানে বৃষ্টি, আবার দেখছি একটা চাপ হয়ে গেল। আর এই ভাই ও আমাদের তাকিয়ে রয়েছে, বল কি হয়েছে? অনেকক্ষণ ধরে ওরা দুজন এখানেই দাঁড়িয়ে রয়েছে, ও আরো। এই যে একটা ছবি তুলি ওদের দুজনের, একটা। তো জায়গাটা দেখো জাস্ট, কি সুন্দর ভিউ দেখেছো? আই থিঙ্ক ওই রাস্তাগুলো দিয়েই হয়তো আমরা যাবো, ওই নিচ দিয়ে ওইখান দিয়ে যাব। জাং এই আশেপাশে কোথাও, ওইদিকে বা এইদিকে কোথাও, এই আশেপাশে কোথাও জাং, মানে বেশি ডিস্টেন্স নয়, খালি রাস্তাগুলো প্যাচ বলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখানে 3টে বাইক আমরা স্ট্যান্ড করে দিয়েছি, আর এই দিকটাতে বাদিকটাতে আর্মি কনভয় রয়েছে, সেই জন্য আমি ভিডিও শ্যুট করছি না ওই দিকটা। এখানে একটা কিন্তু ট্যাঙ্কার আছে, এই যে ওই দেখো, এরকম ব্যাপার। A few moments later. আমরা কিন্তু বিকেল 4টে নাগাদ জাং পৌঁছেছি, আর জাং থেকে একটা জাংশন আছে যেখানটাতে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে। আমি ওখানে ভিডিওটা শুট করতে পারিনি, সেম ওই বৃষ্টির কারণে। আর এখন যাচ্ছি এইবারের আমার জার্নির মেন, মানে আজকে মেন জায়গায় যাব না, আজকে তার আগে এক জায়গায় থাকবো। সেই জায়গাটার নাম হচ্ছে মাগো ভিলেজ। তো মাগো ভিলেজে যাওয়ার রাস্তাটা ভয়ঙ্কর, মানে একদমই শুনশান। আহ, তোমরা জাং থেকে একটা জাংশন পড়বে, ওখানে একটু লোকজনকে জিজ্ঞেস করে নেবে যে কোন রাস্তাটা মাগো ভিলেজ যাচ্ছে। ফার্স্টে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা পড়বে, পেট্রোল পাম্পটা ক্রস করে 1 কিলোমিটারের মধ্যে ওই রাস্তাটা কিন্তু। তো তোমরা রাইট সাইডে নেমে যেতে হবে ওই রাস্তাটা দিয়ে। রাস্তাটা বেশ ভয়ঙ্কর, জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা বেরিয়েছে। এই অ্যাডভেঞ্চারটা করার জন্যেই আমি এসছি। আজকে যাচ্ছি মাগো ভিলেজ। কালকে তোমরা বুঝতেই পারছো যে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, কালকে সকালেই সেটা বলবো। আর রাস্তার যা যা আপডেট আছে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ এই রাস্তাটা বাংলা মোটো ব্লগে এর আগে আমি তো দেখিনি। তোমাদের কাছে একদমই নতুন হতে চলেছে এটা। জায়গাগুলো দেখো, লিটারালি ভয় লেগে যাবে তোমাদের। আর সামনে একটা ব্রিজ পাবো আমরা, যেই ব্রিজটার নাম হচ্ছে মুরগা ব্রিজ। ওই মুরগা ব্রিজ থেকে আমাদের শুনেছি রাইট সাইড নিতে হবে, এখানে লোকালদের থেকে তাই শুনেছি। তবে এই রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু তোমরা যদি জাং থেকে মাগো মানে গুগল ম্যাপে মারো, তোমরা কিন্তু দেখতে পাবে না। এই রাস্তাটা পুরোটাই জিজ্ঞেস করে করে যেতে হবে। রাস্তায় যাকে পাবো সামনে তাকেই জিজ্ঞেস করবো, সেইভাবেই যেতে হবে। মানে একটা অচেনা অজানা রোড, আমরাও কোনোদিন আসিনি, আমরা জানিও না। জাস্ট কিছু রিলসে, কিছু মানে ওই ইউটিউবও ঠিক নয়, ইউটিউবে সেভাবে পাওয়া যায় না। ওই গুগল করে, কিছু লোকালদের জিজ্ঞেস করে তারপরেই কিন্তু আমরা এগোচ্ছি। এই যে এখানে এরা হচ্ছে এখানকার লোকাল আদিবাসী বলতে পারো, এদেরকেই জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তোমরাও তাই করবে, কারণ এই জায়গাতে গুগল ম্যাপ চলবে না, তো ফালতু গুগল ম্যাপের পেছনে খেটে লাভ নেই। এটুকু মাথায় রাখবে, যেখানেই রাস্তায় লোক পাবে সেখানে কিন্তু জিজ্ঞেস করবে। আর শুনেছি আমরা যেই জায়গাটায় যাচ্ছি মাগো ভিলেজ, আর ওই জায়গাটা কিন্তু একদমই রিমোট এরিয়া। মানে আমরা আগামী হয়তো 2 দিন নেটওয়ার্ক পরিষেবার বাইরেও থাকতে পারি, আমি ঠিক জানি না। তবে ওখানে যে হোমস্টে আমি বুক করেছি তাদের নেটওয়ার্ক পেয়েছি আমি, হতে পারে তাদের বিএসএনএল বা অন্য কিছু সেই জন্য হতে পারে, বাট আমাদের জিও নেটওয়ার্ক পাওয়া যাবে কিনা সেটা একটা চাপের বিষয়। আর কিছুটা আসার পর রাস্তার ভিউটা পুরো চেঞ্জ হয়ে গেল, মানে জঙ্গল থেকে কিন্তু বেরিয়ে গেছি,
আর এদিকে দেখো, এগুলো এখান থেকে ল্যান্ডস্লাইড হয়ে যে এই যে পাথরগুলো পড়েছে। বাদিকে একটা নদী দেখতে পাচ্ছি, এই নদীটাকে আমাদেরকে পার করতে হবে, মানে আমরা ওই ওই সাইডের পাহাড়টাতে কিন্তু চলে যাব। আর বলতে বলতে চলে এসেছি এই যে মুরগা ব্রিজের কাছে। তবে যেটা শুনলাম যে মুরগা ব্রিজটা ক্রস করতে হবে না, আমি জানতাম যে মুরগা ব্রিজটা ক্রস করতে হবে, বাট ক্রস করতে হবে না। এই যে আমাদেরকে রাইট সাইডের এই রাস্তাটা নিয়ে নিতে হবে। এই যে মাগো, বাপরে, এবার রাস্তা প্রচন্ড পরিমাণে উঠছে। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে নেবে, এই যে মুরগা ব্রিজের আগে ডান দিকের রাস্তাটা কিন্তু নিয়ে নেবে, উপরের রাস্তাটা। অ্যাকচুয়ালি ওই দিকের রাস্তাটা কোথায় যাচ্ছে সেটা বলা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি ব্লগে বলতে পারছি না। তো যাই হোক, তোমরা কিন্তু এই রাইট সাইডের রাস্তাটা নিয়ে নেবে। আগে কিন্তু এই রাস্তাগুলো ছিল না, আমি যেটুকু জানি। এখন এই নতুন করে এই রাস্তাগুলো তৈরি করেছে, আর রাস্তাগুলো বেশ ভালো। আর একবার ভিউ গুলো দেখেছো চারিদিককার, মারাত্মক। ইয়ে বাপরে, এই পাহাড়টাকে দেখো, বাবা। বাদিকে নদীর স্রোত তো একদম মানে ভেঙে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ক্রস করতে চলেছি আমার জীবনের ফার্স্ট বড় ওয়াটার ক্রসিং। এটা দিয়ে শিওর? হ্যাঁ, এটা দিয়েই ওকে। ক্রস করছি আমার জীবনের সব থেকে, কিছু করার নেই, জলে পা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাট ও ভাই, আমার পা পুরো একদম জলে ভিজে গেল পুরো। আর ওই দেখো ভাই, অ্যাডভেঞ্চার করতে এসেছি, অ্যাডভেঞ্চার এইবার শুরু হয়ে গেছে, মানে ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার করছি, ডেঞ্জারাস। এদিকে দেখো, আলাদাই লেভেলের কিছু চলছে আমাদের জীবনে এখন। আমি জানতাম যে মাগো ভিলেজ যাওয়াটা অতটা সহজ হবে না, অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে। এটা তো একটা, এরপরে হয়তো আরো আছে। বাংলা মোটো ব্লগিং এ তোমাদের কোনোদিনও কেউ এরকম কিছু দেখায়নি, প্রথমবার তোমাদের ভাই তোমাদের কাছে এইসব নিয়ে এসছে। আর এই দেখো, এখানে সামনে আবার একটা ব্রিজ পেয়ে গেছে, এখান থেকে আমরা ক্রস করবো অ্যাকচুয়ালি ব্রিজটাকে। We are going to Mago village. I'm too much excited. রাস্তাটা ভয়ঙ্কর। আর আর তোমাদেরকে বলি, আমার ডিজিআইটাতে না চার্জ শেষ হয়ে গেছে, আর এইখানে চার্জ দেওয়ার মতো পজিশনে নেই যে আমি চার্জ দিতে দাঁড়াবো আমার পাওয়ার ব্যাংক দিয়ে, কারণ টাইম আমাদের কাছে খুব শর্ট। তো আমি 360টাই বলছি, ভিউগুলো এখানকার ভয়ঙ্কর কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছি নিচে অনেক ইয়াকে দুধ পাচ্ছে একটা লোক, আর চারিদিকের ভিউ ভয়ঙ্কর। থিংবু 36 কিলোমিটার এখান থেকে, এই থিংবু, তারপরেই কিন্তু মাগো। আর এই মাগো ভিলেজে জাস্ট ওই 2-3টে হোমস্টে আছে, তার মধ্যেও কিন্তু আমি আমার একটা হোমস্টে বুক করেছি। সামনে দেখছি ওয়েদার খারাপ, এটা নিয়ে একটা চাপ হয়ে যাচ্ছে। আবার যদি ওয়েদার খারাপ হয়, অল্টিটিউড গেইন করছি, প্রবলেমে ফেসে যাবো ভাই। হতে চলেছে, বাট তোমাদের ভাই স্বপ্ন তো পূরণ করবেই, তোমাদের পাশে থাকতে হবে। সেই জন্য মা বাবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট, এই জিনিসটা আমার খুব দরকার। কীভাবে শুট করছি তোমরা ভিউগুলো দেখো। আমি হয়তো কথা বললে কথাটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তো তোমরা ভিউটা দেখো আর একটু বুঝে নাও রাস্তার কন্ডিশনগুলো কী আছে।
পরিস্থিতি কিন্তু খুব খারাপ, সেই জন্য আমি সানগ্লাস পরে নিয়েছি। যদিও কোনো রোদ নেই বা কিছু নেই, তাও আমি সানগ্লাস পরেছি, কারণ ক্যামেরার সামনে তাকাতে পারছি না, নিজের দিকে নিজে দেখতে পাচ্ছি না। তো মাগো ভিলেজ ঢোকার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, আমার সামনে আমি কি দেখতে পাচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছ স্নো ক্যাপ, ওই যে স্নো ক্যাপ। মানে এখান থেকে মাগো ভিলেজের ডিস্টেন্স আর মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার হবে। আর তার আগে এক জায়গায় দাঁড়িয়েছি আমরা, একটু চা খাবো, কারণ অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, একটু রিফ্রেশ হওয়ার দরকার, তো চা খাবো এই জন্যই। এই যে এখানকার কুকুরগুলো কিন্তু ভাই মারাত্মক, আমার মনে হয় একটা ধরে এখান থেকে নিয়ে চলে যাই। দাও আমাকে একটা, দাও দি। আচ্ছা আচ্ছা ভাই এনে, আমার অভ্যাস আছে হাতে খাওয়ানো। কি সুন্দর না, কি সুন্দর ওদেরকে দেখতে। मेरे घर पे भी है, मेरे घर पे भी है। कोलकाता से आए हैं। मागो कितना दूर है यहाँ से? मतलब कितना किलोमीटर, कितना? वो थेंगू पे आगे है, थंगबू तो यहाँ है सर। उसके बाद मागो। हाँ, हिप्पू तो आप लोग यहीं से सीधे जाना है। अच्छा 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 आपको ऐसे घुसना नहीं, आपको सीधे जाना है। अच्छा। वाओ। उसके बाद थंगबू के बाद मागो। हाँ, ओ अच्छा अच्छा, ये रास्ता सीधे जाना है आपको। सीधा सीधा। अच्छा, তো এই হচ্ছে ব্যাপার। এই যে ক্যামেরা চার্জ হচ্ছে, এবার আবার হয়তো মোটো ব্লগ করতে পারবো, আর তোমাদের জন্য বেশ কিছু দারুণ দারুণ কিছু নিয়ে আসতে পারবো। আমি ভাই আমার জীবনের সব থেকে বড় অ্যাডভেঞ্চার করছি, সব থেকে বড়। এরকম অ্যাডভেঞ্চার আমি কোনোদিন করিনি। এখান থেকে মাগোর ডিস্টেন্স 20 থেকে 22 কিলোমিটার মতো রয়েছে, এখানকার লোকালরা যা বললো, যেখান থেকে আমরা চা খেলাম। তো মাগো থেকে কালকে যেখানে আমরা যাব, সেইখানকার তো আলাদাই লেভেলের। সামনের ভিউটা দেখো ভাই, কি বলবো, জীবন সার্থক। রাইড এখনো সার্থক হয়নি, বাট যেইখান দিয়ে যাচ্ছি পুরো রিমোট এরিয়া ভাই, পুরো রিমোট এরিয়া। এখানে আশেপাশে কিচ্ছু নেই, কিছু লোকাল লোকজন রয়েছে ব্যাস, তাছাড়া কিচ্ছু নেই আগে। অলরেডি সন্ধে হতে চললো, আর আমরা এখানে অ্যাডভেঞ্চার করছি এরকম ফাঁকা শুনশান জায়গায়। আর মাথার ওপর দিয়ে পাহাড়গুলো দেখো, রে বাপ রে, আমার জাস্ট আত্মা কেঁপে উঠছে। বাট লাইফের তো এনজয়টাই এটা, অ্যাডভেঞ্চার করা। অ্যাডভেঞ্চার না করলে লাইফে কি আর শিখলাম? হ্যাঁ ভয় আছে, কিন্তু এই ভয়টাকে করতে হবে জয়। এখান থেকে দুটো নদী একসাথে মিশেছে ভাই, ইট লুকস লাইক ইভেন, ইটস লুক লাইক ইভেন। সন্ধে হতে চললো, এরকম রাস্তা দিয়ে রাইড করছি। একবার ভাবো তোমরা যদি এখানে থাকতে তোমাদের কেমন লাগতো। মনের সাহসে, মনের জোরে আমরা এগোচ্ছি, আর আস্তে আস্তে ঠান্ডা আবার বাড়ছে। আমারও কিন্তু সামনের ভিউ চেঞ্জ হয়ে গেল। পাহাড়ের গা দিয়ে দেখো কিরকম লম্বা 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 গাছ, মনে হচ্ছে যেন পাহাড়ের মাথায় চুল গজিয়েছে। চ্যালেঞ্জেস তো লাইফের এটাই, এরকম ভাবে লাইফের প্রত্যেকটা চ্যালেঞ্জকে সম্মুখীন হতে হবে, আর প্রত্যেকটা যুদ্ধ জয় করতে হবে। আমরা এগোচ্ছি, আর নদীটাও কিন্তু সাথে সাথে যাচ্ছে, মানে নদীটা ওই দিক থেকেই বয়ে আসছে। নদীটার নামটা আমি ঠিক বলতে পারছি না, বাট আমি মাগো পৌঁছে জেনে অবশ্যই আমি ব্লগে জানাবো। আর এইখানটাতে একটু রাস্তা খারাপ, রাস্তা দেখছি অফরোড পাচ্ছি, এবার মনে হচ্ছে রাস্তা সামনেও অফরোড পাবো আরো। ভাই এ আমরা কোথায় যাচ্ছি? সামনেটা আমি জাস্ট দেখছি আর আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কি দেখছি এগুলো? ও মাই গড, ও মাই গড ভাই, এক্সাইটমেন্ট আমি ওদের চিল্লাচিল্লি করে ফেলছি, কিচ্ছু মাইন্ড করো না, কারণ এই রাস্তায় অ্যাডভেঞ্চারটা একটা আলাদাই রকম অ্যাডভেঞ্চার।
মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর অনেকটা অল্টিটিউডে উঠছি আমরা আস্তে আস্তে। নদীর স্রোত দেখো, পাহাড় যেন এক এক রূপে আমাদের সামনে এক এক রকম ভাবে পেশ হচ্ছে। চল ভাই চল, তুই পারবি, তোকে পারতেই হবে। মাগো 14 কিলোমিটার ফ্রম হিয়ার। আমার বাইকটা নিয়ে লাস্ট কিছুদিন ধরে তোমরা জানোই আমি বেশ রকম ভাবে ভুগছি, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে। তাও এখন অবধি ঠিকঠাক। তোমরা জানো টপ আপ করতে করতে আমি আসছি। ইভেন এখন পর্যন্ত আমার কাছে ইঞ্জিন অয়েল রয়েছে, আগামীতেও হয়তো টপ আপ কালকে করতে হতে পারে। তো এইভাবে ওকে সাথে নিয়ে আমি আসছি। আমি জানি না কালকের দিনটা কি হতে চলেছে, বাট যদি করে ফেলতে পারি আমার কাছে আর আমার বেবির কাছে, এটা একটা কি বলবো, যুদ্ধ জয় করার মতো হবে। ও কোথায় এসছি আমরা, কোথায়! এ যদি সূর্যের আলো থাকতো, এরকম ক্লাউডি ওয়েদার না থাকতো, আরো দারুণ লাগতো। আর দেখো কিরকম ভয়ঙ্কর লাগছে না, পুরো অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে। আর এখনো 14 কিলোমিটার যেতে হবে, আরো ধরো এখান থেকে 13 কিলোমিটার আমাদের যেতে হবে। মাগো অব্দি পৌঁছাতে পারবো কিনা এখনো জানি না কি হবে। তোমরা ভাই প্লিজ আমার জন্য একটু প্রে করো, যেন তোমাদের ভাই পুরো জার্নিটাকে ঠিকঠাক ভাবে করে বেরোতে পারে, তোমাদের ভাইয়ের স্বপ্ন যেন পূরণ করে এখান থেকে যেতে পারে। হতে পারে আমি কলকাতাতে থাকি, বাট আমি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপের একটা ছোট্ট গ্রামের ছেলে, যেখানে মানুষ রাইডের সম্বন্ধে অত কিছু জানে না, অত কিছু বোঝে না। বলতে গেলে আমার ওই এলাকাটাতে বা আমার ওই নবদ্বীপের মধ্যে এমন কেউ নেইও যারা এইরকম ভাবে রাইড করে। তো সেইখান থেকে আমি একমাত্র যে এইরকম ভাবে দুঃসাহসীগিরি করে বেড়াচ্ছি। যদি কেউ নবদ্বীপ থেকে দেখে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভাই কি বলবো, যুদ্ধ করছি যুদ্ধ। কালকে আমার যুদ্ধের মানে শেষ পরীক্ষা আমার আর আমার বাইকের। জানি না কি হবে, তবে আমি একটা জিনিস বুঝলাম যে অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট যে রয়েছে তারা কিন্তু রাস্তাঘাট নিয়ে বেশ সচেতন। মানে এইরকম একটা ভিলেজ যাচ্ছি, সেইখানে যে এত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, এটা কিন্তু সত্যি ভাবা যায় না যে লাদাখে এমন এমন কিছু জায়গা আছে যেখানে এত সুন্দর রোড বানানো নেই। সেখানে অরুণাচলে এই মাগো ভিলেজের মতো জায়গা, আমি শুনেছি মাগোর পরে চুনা ভিলেজ পর্যন্ত রাস্তা এইরকমই। লাস্টের কিছু জায়গা একটু খারাপ রয়েছে, বাট এইখানকার কিন্তু ম্যাক্সিমাম রোড ভালো, ম্যাক্সিমাম রোড। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এর আগে একটা ব্রিজ ক্রস করেছি, আর এটা আরেকটা। এবার আবার আমরা পাহাড়ের মানে এই সাইডের পাহাড়টাতে চলে এলাম, পাহাড় চেঞ্জ করে ফেললাম। দুদিকের পাহাড়গুলো না কেমন যেন ঝুলে রয়েছে মাথার উপর, মানে পাহাড়ের তলা দিয়ে রাস্তা, পাহাড় কেটে রাস্তা করা। মানে কি বলবো, রাস্তা দিয়ে যাচ্ছি আমি প্রত্যেকটা কিছু ক্যাপচার করছি। আর তোমরা জানোই আমি যতটা পারি বড় ব্লগ ছাড়ি, কেন? তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে ডিটেল বলার জন্য। মাগো 9 কিলোমিটার, তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে ডিটেল জানানোর জন্য, যাতে তোমাদের ইন ফিউচার এইসব রাস্তায় আসতে কোনো সমস্যা না হয়। আমি বাংলা ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি, তা আবার আমার এই 160 সিসি নিয়ে। ও রে, ভয়ঙ্কর চারিদিকটা, গাছ ফাছ ভেঙে পড়ে রয়েছে নদীর ওপর। দেখো দেখো, এগুলো মনে হচ্ছে না কেন জানি না স্বপ্নের পথে যাচ্ছি। আমি নিজেই ভাবতে পারি না, নিজেই মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না জানো, যে আমি এত এত জায়গায় যাচ্ছি, তা আবার এই 160 নিয়ে। সত্যি বলি আমি খুব গ্রেটফুল, খুব থ্যাঙ্কফুল আমার বাইকটার কাছে। হতে পারে প্রবলেম দিচ্ছে এবার, বাট এর আগে প্রত্যেকটা রাইড, আমি সোলো রাইডও করেছি, আমার প্রত্যেকটা রাইডে ও আমার সাথ দিয়েছে। ও
ভয়ঙ্কর সুন্দর এগুলো, এগুলো ভয়ঙ্কর সুন্দর। এখানে আবার আরেকটা ব্রিজ, আমরা আবার এই পাহাড়টা থেকে এই পাহাড়টাতে আবার ওই ওপরে উঠবো আমরা, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওপরের রাস্তা দিয়ে যাবো। সাবাস, ওপরে উঠে গেছে রাস্তা। রাস্তা এখানে বিশাল স্টিপ, মারাত্মক স্টিপ রোড। মারাত্মক স্টিপ রোড ভাই, মারাত্মক স্টিপ রোড। কিভাবে উঠলো দেখলে রাস্তাটা, ভয়ঙ্কর ভাবে উঠলো, আমি নিজেই হট করে ভয় পেয়ে গেছি দেখে। আবারও রাস্তা উঠছে, ভয়ঙ্কর ভাবে উঠছে, ভয়ঙ্কর ভাবে। ওই নিচ থেকে হট করে এই ওপরে চলে এলাম আমরা। এখানে আবার আবার রাস্তা স্টিপ। এখান দিয়ে গাড়ি ওঠানো মানে বিগিনার রাইডারদের পক্ষে কিন্তু বিশাল ডিফিকাল্ট হতে পারে, বিশাল ডিফিকাল্ট। একটু এক্সপিরিয়েন্স না থাকলে কখনোই কখনোই কিন্তু অরুণাচল প্রদেশের এই সাইডটা কিন্তু এসো না। একটু এক্সপিরিয়েন্স করে নিও পাহাড়ে, তারপরে। না হলে রাস্তা যেভাবে উঠেছে আমরা আমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছি। কালকে আবার এই রাস্তাগুলো দিয়ে নামতে হবে, একবার ভেবে দেখো। এখানে আবার রাস্তা নামতে শুরু করলো। আবার রাস্তা নিচের দিকে নামছে, মানে আমরা একদম টপে উঠে গেছিলাম পাহাড়ের, আবার এখানে রাস্তা দিয়ে আমরা নামছি। আর এখানে ঠান্ডা মারাত্মক, কিন্তু হাত ফাত আবার জমছে। দেখো আবার কোথায় নেমে যাচ্ছি, কোন উপরে উঠে গেছিলাম পাহাড়ের, আবার নিচে নেমে যাচ্ছি। রাস্তা অফরোড না থাকতে পারে, বাট প্রচুর চ্যালেঞ্জ এই রোডে, প্রচুর। আর আমি গুগলে একবার চেক করে নিয়েছিলাম মাগো ভিলেজের টেম্পারেচার। এই মুহূর্তে মাগো ভিলেজের টেম্পারেচার ওই ধরো 2-3 ডিগ্রি। আর রাতে কিন্তু মাগো ভিলেজের টেম্পারেচার হয়ে যাবে -2-3। মানে ভেবে দেখো কিরকম ঠান্ডা হবে। আর 2 কিলোমিটার রাস্তা রয়েছে আমাদের। আবারও উঠছে রাস্তা, আবারও সেম। দেখো এই দেখো সেম ভাবে আবারও। আমরা যদি আরো তাড়াতাড়ি আসতে পারতাম ভালো হতো, বাট আমাদের অনেকটা লেট হয়ে গেল। আমরা মাগো ভিলেজ এন্টার করে গেছি অলরেডি। ওই যে আমার চোখের সামনে মাগো ভিলেজ, ফাইনালি এন্টার করে গেছি মাগো ভিলেজে। ওয়েলকাম টু চুনা মাগো।